দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিকী, এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রবিবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, তার বিরুদ্ধে দুর্নীতি দালালিক প্রমাণ রয়েছে। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ফ্ল্যাটের মালিকানা নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ উঠেছে দেশটির পার্লামেন্টে। এরই মধ্যে বাংলাদেশে দুদকের অনুরোধে ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন মিথ্যাচার করেছেন তিনি। তবে তা অস্বীকার করে টিউলিপ জানান, ২০০২ সালে বাবা মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে বোন আজমিনার কাছে ২০১৫ সালে এটি হস্তান্তর করেন। তবে গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়েছে ডেইলি মেইল। এতে উঠে আসে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক। তবে এই অভিযোগকে মিথ্যা ও আপত্তিকর বলে জানিয়েছে টিউলিপের আইনজীবী। চলতি মাসে জুলাই গণহত্যার ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে, এমনটা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে রাজধানীর চানখারপুল ও সাভারে ২টি হত্যা মামলায় দুজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে ট্রাইব্যুনাল। ৩টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। বাংলাদেশের আর্থিক খাতে সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ। এছাড়া জুনের মধ্যে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। রোববার সকালে আইএমএফের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দে, এটা তো আমাদের এমনি করতে হবে। মার্চে প্রবাসী আয়ে রেকর্ড করল বাংলাদেশ। প্রথমবার দেশে এসেছে ৩০০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের অর্থনীতির বড় শক্তি প্রবাসী আয়। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা। সেই প্রবাহে মার্চে নতুন মাইলফলক স্পর্শ করল দেশ। $3 বিলিয়ন বা টাকার হিসেবে ৩০০ কোটি টাকা এসেছে মার্চ মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে ২৪.77 বিলিয়ন ডলার। এর আগে ২০১৯-২০ অর্থ বছরের রেমিটেন্স এসেছিল ১৮.20 বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থ বছরে ২১.03 বিলিয়ন ও ২০২২-২৩ অর্থ বছরে ২১.61 বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে আসে। ২০২৩-২৪ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়ে হয় ২৩.৯১ বিলিয়ন ডলার। রেকর্ড প্রবাসী আয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন। রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের যে মাইলস্টোন, সেটা আমরা টাচ করতে পেরেছি। মানে এখন থেকে আমরা যাই কল্পনা করব, ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। এদিকে সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময় শেষে দেশের অর্থনীতি, রিজার্ভ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে সংকট সামাল দেওয়ার কৌশল নেওয়ার কথাও জানান তিনি। আমরা এটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়।
তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মাগুরার শিশু আসিয়ার মামলার বিচার কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে। এ ব্যাপারে কাজ করছে আইন মন্ত্রণালয়। মামলার বিচার যাতে দ্রুত শেষ হয় সে ব্যাপারে সার্বক্ষণিক নজর রাখছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এই বিচার হতেই হবে এবং আমার ধারণা সেই কমিটমেন্টটা গভর্নমেন্টের আছে এবং আমাদের আইন মন্ত্রণালয়েরও আছে। আমরা তো একটা সময় নির্ধারণ করেছি যে এই ধরনের কেসগুলো 1 মাসের মধ্যে যেন বিচার হয়ে যায়, তো এই 1 মাস একটু ধৈর্য ধরো, আমার ধারণা হয়ে যাবে। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, আসামিরা পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মুজাহিদ হাসান ফাহিম নামে এক ব্যক্তি ই-কমার্স প্রতিষ্ঠানটি থেকে 2021 সালে একটি মোটরসাইকেল অর্ডার করেন। কর্তৃপক্ষ নির্ধারিত 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে 5 লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি জমা না দিতে অনুরোধ করে ই-ভ্যালি কর্তৃপক্ষ। পরে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দেওয়ার পরও না পেয়ে 2024 সালের জানুয়ারি মাসে মামলা করেন। মার্কিন শুল্ক নীতির কারণে ঢাকার পুঁজিবাজারে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরে তিনি কথা জানান। এর আগে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে দেশের পুঁজিবাজারে পড়বে কিনা এমন শঙ্কা নিয়ে ডিএসই, সিএসই, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। এ সময় জানানো হয়, দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক ছাড়াও জুতা, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক সহ রপ্তানিমুখী 45টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে এসব প্রতিষ্ঠানের রপ্তানি আয় কমলে তার প্রভাব পুঁজিবাজারে পড়ার শঙ্কা তৈরি হয়। তবে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ডিএসই চেয়ারম্যান জানান, শঙ্কার কিছু নেই। বর্তমানে যে বৈশ্বিক বাজারে যে ধরনের একটা আলোড়ন তুলেছে, আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্টে বা আমাদের দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানে এটার খুব বড় ধরনের ইম্প্যাক্ট থাকবে না এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকব। চলতি বছরের হজ মৌসুমের আগেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 14টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধারণা করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মূলত হজ শেষে নিজ দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। এতে অংশ নেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় ও সংগঠকরা। র্যালিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সদস্য শরীফুল, জাকের আলীও অংশ নেন। র্যালি শেষে সমাজের সুবিধা বঞ্চিত কিশোর কিশোরীদের নিয়ে অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে করণীয় বিষয়ে এক আলোচনা সভা হয়। এতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি ছাড়াও বিভিন্ন ফেডারেশনের কর্তারা তাদের মতামত রাখেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।